বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি চুপু সরে যাচ্ছেন, এটাই হচ্ছে বাস্তব সত্য। এবং তিনি শুক্রবারের ভিতরেই পদত্যাগ করতে, যদিও সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে আছেন এবং তারেক রহমান তাকে বলেছেন দ্রুত দেশে ফিরতে, কারণ রাষ্ট্রপতি একমাত্র স্পিকারের কাছেই পদত্যাগ করতে পারে। এবং রাষ্ট্রপতির এই পদত্যাগ কিন্তু খুবই সংক্ষিপ্ত হয়। সংক্ষিপ্ত বলতে মাত্র 2টা লাইন, যে আমি ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলাম, বাস, একদম শেষ, আর কোনো কথা নাই। প্রক্রিয়াটা না, এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ হচ্ছে। পদত্যাগ করতে যাচ্ছে 7 দিনের মধ্যে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, এবং নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী নাজিমুল গনি। কে এই নাজিমুল গনি এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কেন পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ দেখব। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারাও জানাবেন আপনাদের প্রতিক্রিয়া কি থাকবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে আপনাদের মতামতটা জানাবেন, এবং একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি হিসাবে যেই নজিবুল গনিকে নিয়োগ দেওয়া হচ্ছে, নতুন রাষ্ট্রপতি হচ্ছে নজিমুল গনি, ইনার সম্পর্কেও আপনাদের ধারণাটা, প্রতিক্রিয়াটা জানাবেন। আপনারা কি মনে করেন উনি যোগ্য ব্যক্তি? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমাদের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছে, তার পরিচয় কি, আমরা সেটা জানব। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করবেন, কেন পদত্যাগ করতে যাচ্ছেন, কেন পদত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা আমরা শুনব। আশা করি সঙ্গে থাকবেন আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমাদের। বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। বঙ্গভবনের অন্দরমহলে এখন চলছে বিদায়ী গুজকাজ। সব ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহে পদত্যাগ করতে পারেন তিনি। অন্যদিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছে এক শীর্ষ আমলার নাম। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়, তবে বঙ্গভবনকে ঘিরে তৈরি হওয়া বর্তমান এই সমীকরণটি সত্যি বেশ নাটকীয় ও তাৎপর্যপূর্ণ। 2023 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের পুরো রাজনৈতিক পটভূমি আমূল বদলে যায়। ঝড়ঝাপটা সেই কঠিন ও সংকটময় মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নতুন উপদেষ্টাদের শপথ পাঠ এবং রাষ্ট্রীয় আইনি ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তবে গণঅভ্যুত্থানের পর থেকে জুলাই আন্দোলনের অংশীজন ছাত্রনেতা বেশ কয়েকটি রাজনৈতিক দল তার অপসারণের দাবিতে সরব হয়। বঙ্গভবন ঘেরাও সহ নানা কর্মসূচিও পালিত হয়। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ না নিলেও পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসার পর প্রশ্নটি নতুন করে সামনে আসে, আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি কি তার পদে বহাল থাকছেন? ক্ষমতা এসে বিএনপি সরকার শুরুতেই কোনো তাড়াহুড়ো দেখায়নি, তবে রাজনীতির পেছনের টেবিলে আলোচনা ও হিসাব নিকাশ মোটেও থেমেছিল না। আগে দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার থাকাকালে তার বিতর্কিত ভূমিকা এবং পরবর্তীতে বিতর্কিত এসালাম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকে উচ্চ পদে দায়িত্ব পালনের অভিযোগ নিয়ে নানা আলোচনা ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে তার বর্তমান শারীরিক অসুস্থতা। সম্প্রতি লন্ডন থেকে বাইপাস সার্জারি করিয়ে দেশে ফেরার পরও তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ফলে শারীরিক অসুস্থতাকে সম্মানজনক বিদায়ের যৌক্তিক কারণ হিসেবেই বেছে নিচ্ছেন তিনি। ভেতরের খবর বলছে, ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায় থেকে তাকে অত্যন্ত রাজনৈতিক শালীনতা বজায় রেখে স্বেচ্ছায় ও সম্মানজনকভাবে পদত্যাগের একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতিও সে বার্তায় ইতিবাচক সাড়া দিয়ে মানসিকভাবে বঙ্গভবন ছাড়তে প্রস্তুত হয়েছেন। সংবিধানের 50-1 অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্পিকারের কাছে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দেবেন। আর পদত্যাগপত্র পৌঁছানোর সঙ্গে সঙ্গে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী
সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন জাতীয় সংসদের স্পিকার। তবে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা। এতদিন বিএনপির প্রবীণ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা ডক্টর আব্দুল মঈন খানের মতো বর্ষিয়ান রাজনীতিবিদের নাম গুঞ্জনে থাকলেও হঠাৎ করে এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর তিনি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজের গভীর দক্ষতা এবং আগামী দিনের জটিল রাজনৈতিক চাপ সামলানোর সক্ষমতা বিবেচনা করে নীতি নির্ধারকরা তাকে অনেকটা এগিয়ে রাখছেন বলে জানা গেছে। দর্শক, রাজনীতির এই মারপ্যাচে এক পক্ষ যখন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, অন্য পক্ষ তখন রাষ্ট্র পরিচালনায় নতুন সমীকরণ মেলাতে ব্যস্ত। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতির নির্বাচন সম্পন্ন করতে হয়। জাতীয় সংসদে বর্তমানে ক্ষমতাসীন বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত বা সমর্থিত প্রার্থী যে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। সব মিলিয়ে বঙ্গভবনে এখন একটি বিতর্কিত অধ্যায়ের শেষ আর একটি নতুন অধ্যায়ের সূচনার অপেক্ষা। আগস্টের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওই পদত্যাগ কেবল একজন ব্যক্তির বিদায় নয়, বরং গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর ও প্রাতিষ্ঠানিক পুনর্বিন্যাসেরই এক চূড়ান্ত পদক্ষেপ। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি চুপ্পু সরে যাচ্ছেন, এটাই হচ্ছে বাস্তব সত্য, এবং তিনি শুক্রবারের ভিতরেই পদত্যাগ করতে পারেন। যদিও সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে আছেন এবং তারেক রহমান তাকে বলেছেন দ্রুত দেশে ফিরতে, কারণ রাষ্ট্রপতি একমাত্র স্পিকারের কাছেই পদত্যাগ করতে পারে। এবং রাষ্ট্রপতির এই পদত্যাগ কিন্তু খুবই সংক্ষিপ্ত হয়। সংক্ষিপ্ত বলতে মাত্র 2টা লাইন, যে আমি ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলাম, বাস, একদম শেষ, আর কোনো কথা নাই। তো এই কারণেই স্পিকার খুব দ্রুত দেশে ফিরতেছেন এবং দেশে ফিরে তিনি রাষ্ট্রপতির পদত্যাগ পত্র তিনি গ্রহণ করবেন এবং পরবর্তী রাষ্ট্রপতি সংসদ কর্তৃক নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন। এটা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত। ইতিমধ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার অধীনস্থ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বঙ্গভবন ত্যাগ করার নির্দেশ দিয়েছেন এবং বঙ্গভবনে চরম পিনপিন নীরবতা, উত্তেজনা বিরাজ করতেছে। যদিও আজকে ডেইলি স্টারের পক্ষ থেকে তাকে ফোন করে বলা হয়েছিল যে আপনি লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে কথা বলেছেন কিনা, তখন তিনি বলেছেন আমি অসুস্থ মানুষ, আমি মৃতপ্রায়, আমি লন্ডনে গিয়ে কেন হাসিনার সঙ্গে কথা বলবো, এটা তো পাগলও বিশ্বাস করবে না। কিন্তু দর্শক, সরকার মোটামুটি কনফার্ম যে চুপ্পু মে মাসে লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য। সেখানে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, অনলাইনে মিটিং করেছেন এবং সরকার মনে করতেছে যে চুপ্পুর সঙ্গে এই কথা বলার পরেই শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন যে তিনি ডিসেম্বরে দেশে আসতে চান। এবং সরকার এও মনে করতেছে যে যদি শেখ হাসিনা ঢুকে পড়ে এবং রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ দেয় যে হ্যাঁ শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী কারণ তিনি পদত্যাগ করেননি, এতে কিছু হবে, কারণ এত সহজ না তো যে পালিয়ে গিয়েছে সে বাংলাদেশে এসে আবার ক্ষমতা দখল করবে, কিন্তু একটা ঝামেলা হবে আর কি, তাই না? ঝামেলা হবে, এই কারণে সরকার কোনো রিস্ক নিতে চায় না। যদিও অনেকে বলবেন যে ভাই রাষ্ট্রপতি তো কোনো ক্ষমতা নাই বাংলাদেশের সংবিধানে, রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ, এই 2টা কাজ ছাড়া আর সবই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী করতে হয়, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হয়। তাহলে রাষ্ট্রপতি কিভাবে করবেন? বাট এর উপরেও কথা আছে, যদি এটা অধ্যাদেশ জারি করে দেয় তখন তো এটা বিতর্ক হবে। এই জন্যই আসলে তারেক রহমান সরকার কোনো রিস্ক নিতে চায় না। আরেকটি বড় কারণ হচ্ছে বিএনপি সরকারের রাষ্ট্রপতি নিয়োগ বিষয়ে কিন্তু খুব একটা বাজে অভিজ্ঞতা আছে। বিএনপি নিয়োগ দিয়েছিল প্রবীণ রাজনীতিবিদ ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীকে। তিনি কি করলেন? তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা না করা নিয়ে একটা বিরোধ বাজিয়ে শেষ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদ হারালেন। পরে তিনি বিকল্প ধারা করলেন, অনেক কিছু করলেন, পরে তো মারাই গেলেন। তারপরে বানালেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে। তিনি কিন্তু 111-এর সময় বিএনপিকে রক্ষা করতে পারলেন না এবং বিএনপির উপর যে নির্যাতন হয়েছে 111-এ তা তিনি প্রতিরোধ করতে পারেননি, বরং এক পর্যায়ে সহযোগীর ভূমিকা পালন করেছেন। এই কারণেই বিএনপির এই রাষ্ট্রপতি নিয়ে অভিজ্ঞতা কিন্তু মোটেই সুখকর নয়। এই কারণেই বিএনপি কোনো রিস্ক নিতে চায় না। উপরন্তু এনসিপি এবং জামাত বিএনপিকে বলতেছে যে রাষ্ট্রপতি চুপ্পু লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছে, কত বড় সাহস দেখেন, সে এখনো হাসিনার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। অথচ আপনারা এই চুপ্পুকে কত সমর্থন দিয়েছেন। সত্য কথা, কিন্তু এই চুপ্পু কিন্তু ইউনূসের আমলেই চলে যেত। একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীর প্রধান এবং বিএনপির কারণে এই চুপ্পু তার পদে রয়ে যান, তাকে সরানো সম্ভব হয়নি। না হলে কিন্তু সে এতদিন টিকতো না। এখন সেই বিএনপিকে জামাত বলতেছে যে দেখো
তোমাদের পাশে আমরা আছি, তার মানে এই না যে তোমরা যা খুশি তা করবা। এই চুপ্পু এমন কি যে তাকে রাখতেই হবে? যে চুপ্পু ইউনূস চলে গেল, ইউনূসের বিরুদ্ধে কথা বললো, আবার আপনি তারেক রহমান চলে গেলে আপনার বিরুদ্ধে কথা বলবে। কারণ এই চুপ্পুর গোড়া হচ্ছে শেখ হাসিনা। যে চুপ্পু একটা সামান্য কলামিস্ট ছিল, তারপরে দুদকের কমিশনার, তারপরে ওই যে অ্যাসালমের চামচা হয়ে ইসলামী ব্যাংকের পরিচালক ইত্যাদি বহু পোস্ট পজিশনের পরে সে অ্যাসালমের সুপারিশে রাষ্ট্রপতি হয়েছে। সে কখনোই আপনার না, আপনার ছিল না, সে অভিনয় করতেছে এগুলো। কাজেই এই যে শেখ হাসিনা বলতেছে ডিসেম্বর দেশে আসবে, আসলে সেটা প্ল্যান করে এসেছে এবং সেই প্ল্যানের পিছনে অন্যতম কৌশল হচ্ছে এই রাষ্ট্রপতি চুপ্পু। এবং এই জন্যই চিকিৎসার নাম করে লন্ডনে গিয়ে শেখ রেহানার সঙ্গে দেখা করেছেন এবং শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, যদিও চুপ্পু এসব অস্বীকার করতেছে। এবং এরপরই দেখবেন তারেক রহমান চীন সফর এবং মালয়েশিয়া সফর শেষ করে এসে তিনি কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুকে অবহিত করার জন্য বঙ্গভবনে যাননি। এমনকি ঈদুল আজহার নামাজের সময়ও কিন্তু ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রীর পাশে রাষ্ট্রপতির আসন বরাদ্দ ছিল না, কয়েক ধাপ পরে ছিল। তখন থেকে আসলে কানাঘুষা চলতেছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক আসলে কোন পর্যায়ে আছে। আমিও সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো এখন তো পুরোপুরি ক্লিয়ার যে তারেক রহমান রাষ্ট্রপতি চুপ্পুকে আর বিশ্বাস করতে পারতেছেন না এবং তিনি মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন তাকে পদত্যাগ করার জন্য। কারণ পদত্যাগ করলে কিন্তু সম্মানটা বাঁচে। এছাড়া রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে আরো অভিযোগ আছে। রাষ্ট্রপতি চুপ্পু কিন্তু দুবাইতে প্রচুর পয়সা পাচার করেছেন এবং সেখানে তিনি অবৈধভাবে সম্পত্তি করেছেন, তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ আছে। তো এই যখন অবস্থা, তখন রাষ্ট্রপতি চুপ্পু তিনি আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে পদত্যাগ করার পরে তাকে আসলে সসম্মানে বিদেশে চলে যেতে দিতে হবে নাকি তাকে গ্রেপ্তার করা হবে। আমরা শুনেছি যেটা দর কষাকষি চলতেছে যে রাষ্ট্রপতি চুপ্পু যদি পদত্যাগ করেন তাহলে তাকে বিদেশ যেতে দেওয়া হতে পারে। এইরকম একটা দর কষাকষি বর্তমানে চলতেছে, তবে কোনো কিছুই শিওর না। এখন জামাত ইসলাম এনসিপি চায় চুপ্পু গ্রেপ্তার হোক, কিন্তু বিএনপির একটা মহল চায় গ্রেপ্তার করে লাভ কি, তাকে বিদেশে চলে যেতে দেওয়া হোক। এখন একটা দর কষাকষির পর্যায়ে আছে। তবে আমি মনে করি যে রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করার পরে তাকে সরকার সসম্মানে বিদেশে চলে যেতে দিবে বলে আমার বিশ্বাস। এবং বিদেশে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে মন খুলে ঘুটু করতে পারবে, ভিডিও করে কথা বলতে পারবে, যা খুশি করতে পারবে, কারণ তিনি তো রাষ্ট্রপতি নাই এবং এতে সরকারের মাথা ব্যথাও নাই। বাট সরকার চায় যে চুপ্পু ইমিডিয়েটলি পদত্যাগ করুক। এবং দেখেন তারেক রহমান বিষয়টা এত সিরিয়াসলি নিয়েছে যে চুপ্পুকে আর সময় দিতেই রাজি না। হয়তো বলতে পারতো 15 দিন, 1 মাস, না, ইমিডিয়েটলি পদত্যাগ করার জন্য চুপ্পুর প্রতি প্রেসার ক্রিয়েট করা হয়েছে এবং এই প্রেসারে চুপ্পু পদত্যাগে বাধ্য হচ্ছে। এখন পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারে? আমি আগেই বলেছি যে বিএনপির কিন্তু রাষ্ট্রপতি নিয়ে অভিজ্ঞতা সুখকর নয়, এই কারণে বিএনপি খুব ধীরে ধীরে এগোচ্ছে। এখানে দুইটা মত আছে। একটা মত বলতেছে যে আব্দুল মুইন খান বা ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এদের মধ্য থেকে রাষ্ট্রপতি করা হতে পারে। কিন্তু আরেকটা পক্ষ বলতেছে যে এত বড় নেতাদের মাঝে মধ্যে ইগো সমস্যা হয়, যেমন সমস্যা হয়েছিল বদরুদ্দোজা চৌধুরীর। যদি কোনো জনবিচ্ছিন্ন কাউকে রাষ্ট্রপতি করা হয়, যেমন অধ্যাপক, ডক্টর, প্রফেসর, তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক থাকে না, তারা মুখ বুঝে সরকারের কথা মেনে নেয়, সরকার যা বলায় যা করায় তাই বলে তাই করে। কিন্তু যখন একটা বড় নেতা যেমন মুইন খান বা মোশাররফ হোসেন, ফখরুল ইসলাম আলমগীর, তারা অনেক সময় সরকার অনেক কথা মানতে তাদের ইগোতে লাগতে পারে। এই কারণে কোনো একজন তৃতীয় ব্যক্তিকেই রাষ্ট্রপতি করা শ্রেয়। এবং একই কথা খাটে ডক্টর ইউনূসের ক্ষেত্রেও। কারণ ডক্টর ইউনূস এমন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যিনি সরকারের অনেক কথায় অপোজ করতে পারেন, বিরোধিতা করতে পারেন। সুতরাং ডক্টর ইউনূস বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আব্দুল মুইন খান বা ডক্টর মোশাররফ হোসেন তাদেরকে রাষ্ট্রপতি করা নাও হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি, কোনো অধ্যাপক, কোনো প্রফেসর, কোনো শিক্ষক বা কোনো টপ লেভেলের আমলা, তাদেরকে করলে তারা একদম বাদ্য কুকুরের মতো যা শিখায়, যা বলায় তাই শিখবে, তাই করবে। এই কারণে বিএনপি এখন ধীরে ধীরে এগোচ্ছে এবং ভাবছে যে রাষ্ট্রপতি পদে কাকে নিয়োগ দেওয়া যায়, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এবং সংবিধানে লেখা আছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করার 3 মাসের ভিতরে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে। সুতরাং হাতে সময় আছে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালন করবেন। তো যাই হোক, সরকার চায় যে এই চুপ্পুকে বিদায় করার মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা বার্তা দেওয়া যে তোমাদের জন্য বাংলাদেশ মোটেই ওয়েলকাম না। তোমরা যতই বলো যে ডিসেম্বরে ফিরবো, জানুয়ারিতে ফিরবো, তোমাদের ওই ফিরে এত সহজ হবে না।
এবং তোমাদের এই ফ্যাসিবাদের শেষ প্রদীপ চুপ্পুকে ঘাড় ধাক্কা দিয়ে রাষ্ট্রপতি পদ থেকে বিদায় করার মধ্য দিয়ে তারেক রহমান আওয়ামী লীগ একটা ক্লিয়ার বার্তা দিচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ শেষ, বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ নাই এবং ভবিষ্যৎ তৈরি করতে দেওয়া আর হবে না। বাংলাদেশের রাজনীতিতে আবারও এক মেগা ভূমিকম্পের পূর্বাভাস। বঙ্গভবন থেকে ধেয়ে আসছে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই হয়তো চিরতরে বদলে যাবে রাষ্ট্রপতির চেয়ারের বর্তমান সমীকরণ। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি এক মহাবিস্ফোরক তথ্য দিয়েছেন। তার দাবি, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টুপু। কিন্তু সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে ঠিক এর পরের লাইনটিতে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো বাঘা বাঘা রাজনৈতিক নেতা কিংবা হেভিওয়েট মন্ত্রীর নাম শোনা যাচ্ছে না, বরং এই মেগা রেসে সবার চেয়ে এগিয়ে আছেন একজন সরকারি আমলা। তিনি হলেন বর্তমান সরকারের মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। কিন্তু কে এই নাসিমুল গনি? রাজনৈতিক নেতাদের পাশ কাটিয়ে কেন একজন সচিবকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসানোর শখ কষা হচ্ছে? আর সংবিধান অনুযায়ী এমপি না হয়েও কি কেউ চাইলেই দেশের রাষ্ট্রপতি হতে পারবেন? দর্শক, চলুন এই স্পর্শকাতর এবং রুদ্ধশ্বাস খবরের একেবারে গভীরে প্রবেশ করা যাক। ঘটনার সূত্রপাত আজ বুধবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত বিস্ফোরক স্ট্যাটাস দেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। গত 5 আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লব এবং শেখ হাসিনার পতনের পর থেকেই বঙ্গভবনে তার অবস্থান নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক এবং ক্ষোভ চলছিল। তাকে সরিয়ে দেবার জন্য বিভিন্ন সময় রাজপথে স্লোগানও উঠেছে, কিন্তু সাংবিধানিক শূন্যতা এড়াতে এতদিন তাকে টিকিয়ে রাখা হয়েছিল। তবে জুলকারনাইনের তথ্য মতে সেই অপেক্ষার পালা শেষ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে সরিয়ে দেবার একটি কূটনৈতিক এবং প্রশাসনিক সেফ এক্সিট তৈরি করা হয়েছে। তবে পোস্টের সবচেয়ে বিস্ময়কর অংশটি ছিল নতুন রাষ্ট্রপতির নাম। তিনি লিখেছেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির পছন্দ নাসিমুল গনি। আর এই একটি বাক্য মুহূর্তের মধ্যেই দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক অঙ্গনে বিশাল আলোড়ন তৈরি করেছে। কিন্তু কে এই নাসিমুল গনি? কেন তাকে নিয়ে এত আলোচনা? নাসিমুল গনি কোনো সাধারণ আমলা নন। তিনি বিসিএস এ 1982 সালের প্রশাসন ক্যাডারের একজন অত্যন্ত মেধাবী কর্মকর্তা। মেধা তালিকায় তিনি 6ষ্ঠ স্থান অর্জন করেছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইউএনও থেকে শুরু করে শিক্ষা, ভূমিমন্ত্রী, একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2006 সালে তাকে অতিরিক্ত সচিব করে রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এরপরেই নেমে আসে তার জীবনের এক বিশাল রাজনৈতিক প্রতিহিংসার খড়গ। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে ওএসডি করে রাখা হয়। দীর্ঘ 4 বছর ওএসডি থাকার পর 2013 সালে তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাকে আবার ফিরিয়ে আনে। তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ গত 16 ফেব্রুয়ারি 2026 তারিখে তাকে 26তম মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখানে সবথেকে বড় প্রশ্ন, পলিটিক্যাল হেভিওয়েটদের বাদ দিয়ে হঠাৎ করেই কেন একজন আমলাকে রাষ্ট্রপতি পদের পছন্দ করা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে লুকিয়ে আছে সুদূর প্রসারী কৌশলগত এক সমীকরণ। প্রথমত, বাংলাদেশ সবেমাত্র একটি বিশাল অভ্যুত্থান পার করে নতুন গণতান্ত্রিক কাঠামোতে প্রবেশ করেছে। এই মুহূর্তে কট্টর কোনো রাজনৈতিক নেতাকে রাষ্ট্রপতি পদে বসানো হলে তা জনগণ এবং অন্যান্য দলগুলোর জন্য আস্থার সংকট তৈরি করতে পারে। অনেকেই ভাবতে পারেন যে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পদে দলীয়করণ শুরু হয়েছে। দ্বিতীয়ত, নাসিমুল গনি একজন পরীক্ষিত, নিরপেক্ষ এবং নির্যাতিত আমলা। তিনি যেমন গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে একাত্মা, তেমনি পুরো প্রশাসনিক কাঠামোর উপর তার বিশাল নিয়ন্ত্রণ এবং সম্মান রয়েছে। তাকে রাষ্ট্রপতি করলে দেশ এবং আন্তর্জাতিক মহলে বড় একটি বার্তা যাবে। সরকার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মেধা এবং নিরপেক্ষতাকে সম্মান দিচ্ছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, যে ব্যক্তি এমপি নন, যিনি প্রজাতন্ত্রের একজন চাকরিজীবী, তিনি কি আদৌ রাষ্ট্রপতি হতে পারবেন? সংবিধান কি এটির অনুমতি দেয়? দর্শক, সংবিধানের ব্যাখ্যাটি অত্যন্ত চমৎকার। সংবিধানের 48-এর 4 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হতে 3টি প্রধান যোগ্যতা লাগে। তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 35 বছর হতে হবে এবং তৃতীয়ত, তাকে সংসদ সদস্য বা এমপি হিসেবে নির্বাচিত
হবার যোগ্য হতে হবে। এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম আইনি পার্থক্য রয়েছে। সংবিধানে বলা হয়নি যে রানিং এমপি হতেই হবে, বলা হয়েছে এমপি হবার যোগ্যতা থাকতে হবে। তবে যেহেতু নাসিমুল গনি বর্তমান মন্ত্রী পরিষদ সচিব পদে আছেন, তাই অফিস অব প্রফিট বা লাভজনক পদ থেকে নির্বাচনে দাঁড়ানো যায় না। রাষ্ট্রপতি প্রার্থী হতে হলে তাকে প্রথমে মন্ত্রী পরিষদ সচিব পদ থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগের পর তিনি সাধারণ নাগরিক হবেন এবং তখন সংসদের ভোটে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে সাংবিধানিক বাধা থাকবে না। অনেকেই ভাবতে পারেন এই বিষয়টি নিছক কোনো ফেসবুকের গুজব কিনা, কিন্তু ভুলে গেলে চলবে না, জুলকারনাইন সায়ের অতীতে যেসব তথ্য ফাঁস করেছেন তার সবগুলোই পরবর্তীতে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় ঘণ্টা যে বাজছে তা রাজনৈতিক আবহাওয়া দেখলেই বোঝা যায়। তাকে পদে রাখাটা বর্তমান শাসন কাঠামোর জন্য অস্বস্তিকর এবং অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। তাই স্বাস্থ্যগত কারণ এবং কূটনৈতিক বাহানা ব্যবহার করে তাকে সরিয়ে দেবার পরিকল্পনা অত্যন্ত বাস্তবসম্মত। আর নাসিমুল গনির মতো একজন সৎ এবং বিতর্কহীন ব্যক্তিকে নিয়ে আসা হলে সেটি হবে রাষ্ট্র সংস্কারের পথে এক অত্যন্ত যুগান্তকারী সিদ্ধান্ত। রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় চালটি খেলা হচ্ছে বঙ্গভবনকে ঘিরে। নতুন বাংলাদেশ বিনির্মাণের এই যাত্রায় একজন সৎ আমলাকে রাষ্ট্রপ্রধান করার সম্ভাবনা নিঃসন্দেহে এক নতুন ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে। যদি সত্যি তিনি শপথ নেন, তবে এটি রাজনৈতিক সংস্কৃতিতেও একটি বিশাল পরিবর্তন নিয়ে আসবে। রাষ্ট্রপতির পদত্যাগ এবং এই সম্ভাব্য মেগা নিয়োগ আগামী 7 দিনের মধ্যে আলোর মুখ দেখবে কিনা তা দেখার জন্য এখন পুরো দেশ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। তবে আর যাই হোক, বাংলাদেশের মানুষ শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন বিতর্কিত রাষ্ট্রপ্রধানকে আর ক্ষমতায় দেখতে চায় না, এটা পুরোপুরি নিশ্চিত। কারণ বিরোধী দল জামায়াতে ইসলামের সাথে সর্বপ্রথম বিএনপির যে মতপার্থক্য হয়েছিল, সেটিও হয়েছিল সংসদে ওয়াকআউটের মাধ্যমে। আর এই বিষয়টি ঘটেছিল এই শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করেই। সুতরাং বিএনপি সরকারও চাচ্ছে না শাহাবুদ্দিন চুপ্পুকে এই পদে বহাল রেখে বিরোধী মতাদর্শের সাথে একটি নিশ্চিত মনোমালিন্য জিইয়ে রাখতে। সুতরাং শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় এখন প্রায় সময়ের ব্যাপার। দর্শক, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই বিদায় এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে একজন আমলাকে নিয়োগ দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি সরকার কি আসলেই পারবে নিজ দলীয় নেতাকর্মীদের বাইরে গিয়ে একজন সরকারি আমলাকে নিয়োগ দিয়ে রাজনৈতিক সংস্কৃতিকে পুরোপুরি পাল্টে দিতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। মাত্র কয়েক সেকেন্ড, কেবলই কয়েক সেকেন্ডের একটি ফেসবুক পোস্টের ঝড়ে হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতির রাজপথ থেকে শুরু করে বঙ্গভবন আর ক্ষমতার সর্বোচ্চ অলিন্দে শুরু হয়ে গেছে এক তীব্র ও নজিরবিহীন আলোড়ন। খবরটি যদি সত্যি হয়, তবে খুব দ্রুতই কি ফাঁকা হতে যাচ্ছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ বঙ্গভবন? আর সেই পদে কি বসতে যাচ্ছেন কোনো পেশাদার রাজনীতিবিদ, নাকি বাংলাদেশের ইতিহাসের সম্পূর্ণ এক অভূতপূর্ব নজির ভেঙে বঙ্গভবনের চাবুক উঠতে যাচ্ছে এক দুর্ধর্ষ এবং জ্যেষ্ঠ আমলার হাতে? সম্প্রতি আলোচিত ও বিতর্কিত প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক আল জাজিরার জুলকারনাইন সাইয়ের এক বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এখন পুরো ঢাকাসহ আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড় ও রুদ্ধশ্বাস সমীকরণ। সাইয়ের তার পোস্টে দাবি করেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু এই খবরের চেয়েও হাজার গুণ বড় ও ধাক্কা দেওয়ার মতো চমক লুকিয়ে রয়েছে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের পরিকল্পনার ভেতরে। রাজনৈতিক মহলের একাংশ ধারণা করেছিল, পরিস্থিতি বদলালে বঙ্গভবনে হয়তো বিএনপির কোনো বর্ষিয়ান বা হেভিওয়েট রাজনীতিবিদ ঠাঁই পাবেন। কিন্তু সাইয়ের দাবি অনুযায়ী তারেক রহমান কোনো রাজনৈতিক নেতাকে রাষ্ট্রপতি না বানিয়ে ক্যাবিনেট সচিব তথা জ্যেষ্ঠ আমলা নাসিমুল গনিকে বঙ্গভবনের মসনদে বসানোর মাস্টার প্ল্যান করছেন। যদি এই দাবি সত্যিই বাস্তবায়িত হয়, তবে স্বাধীন বাংলাদেশের 55 বছরের ইতিহাস ভেঙে এটিই হবে প্রথম ঘটনা যেখানে দেশের কোনো পেশাদার সরকারি আমলা সরাসরি রাষ্ট্রপতির চেয়ারে আসীন হবেন। কিন্তু কে এই নাসিমুল গনি? কেন তাকে ঘিরেই গড়ে উঠছে বঙ্গভবনের এই নতুন রাজনৈতিক ও প্রশাসনিক দাবার চাল? নাসিমুল গনি প্রশাসনিক অঙ্গনে অত্যন্ত চতুর, মেধাবী এবং দক্ষ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 2024 সালের 23 ডিসেম্বর তিনি সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছিলেন। তিনি বিসিএস 1982 ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশের সিভিল সার্ভিসের ইতিহাসে 1982 ব্যাচকে অন্যতম মেধার পাওয়ার হাউস বলা হয়। আর সেই ব্যাচের 142 জন প্রশাসন ক্যাডারের মেধা তালিকার কঠিন লড়াইয়ে নাসিমুল গনির অবস্থান ছিল ষষ্ঠ। প্রশাসনের করিডোরে তাকে নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়েছে। কেউ কেউ তাকে জামায়াত সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে ইঙ্গিত করেছেন, আবার কোনো রাজনৈতিক মহল থেকে তাকে হিজবুত তাহরিরের সাথে ফ্রেমিং করার চেষ্টাও চালানো হয়েছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোতে তাকে নিয়ে নানামুখী বিতর্ক ও বয়ান তৈরি করা হয়েছে। তবে সব বিতর্ক ছাপিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি
পরিস্থিতিতে নাসিমুল গনির সবচেয়ে বড় পরিচয় তিনি একজন স্পষ্ট ও শক্ত ভারত বিরোধী আমলা হিসেবে অত্যন্ত পরিচিত। কিন্তু মূল প্রশ্ন হল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন একজন জ্যেষ্ঠ আমলাকে বঙ্গভবনে বসাতে চাইছেন? এই সিদ্ধান্তের নেপথ্যে কি লুকিয়ে রয়েছে আন্তর্জাতিক চক্রান্ত ও দেশের সংবিধান রক্ষা করার কোনো মহাকূটনৈতিক চাল? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পুরো মাস্টার প্ল্যানের পেছনে রয়েছে ভারতের ভূরাজনৈতিক চাল এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রতিহতকরণের এক গভীর সমীকরণ। কূটনৈতিক সূত্রে গুঞ্জন রয়েছে, সামনের দিনগুলোতে কিংবা বছরের শেষ নাগাদ দেশে বড় ধরনের কোনো রাজনৈতিক অস্থিরতা বা ঘটনা ঘটানোর নকশা করা হতে পারে। বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসলে দেশে একটি বড় ধরনের গন্ডগোল লেগে যেতে পারে। আর ঠিক সেই চরম মুহূর্তে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতে থাকা বিশেষ ক্ষমতা ব্যবহার করে যদি হুট করে দেশে জরুরি অবস্থা জারি করে দেওয়া হয়, তবে থমকে যাবে পুরো রাজনৈতিক হিসাব নিকাশ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও যদি সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বসেন, তবে বর্তমান সরকারের পতন বা নতুন নির্বাচনের ধাক্কায় ক্ষমতার পুরো নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যেতে পারে। ভারত ঠিক এই রাজনৈতিক সংকটকেই হাতিয়ার করতে চায় বলে বিশ্লেষকদের একাংশের দাবি। কারণ সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে, আর বাংলাদেশ ক্রমেই চীন এবং পাকিস্তানমুখী কৌশলে এগোচ্ছে। ফলে একটি সংঘাত তৈরি করে বাংলাদেশে রেজিম পরিবর্তনের নোংরা সুযোগ তৈরি করাই হতে পারে সেই কৌশলের বড় অংশ। আর ঠিক এমন একটি সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে তারেক রহমান অত্যন্ত দূরদর্শী রাজনৈতিক চাল হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গভবনের নিয়ন্ত্রণ একজন কঠোর ও শক্ত আমলার হাতে সোপর্দ করার, যাতে যে কোনো কঠিন মুহূর্তে আন্তর্জাতিক বা আঞ্চলিক চাপ উপেক্ষা করে বঙ্গভবন থেকে কোনো সংবিধান বিরোধী বা হঠকারী সিদ্ধান্ত না আসে। আর এই সিদ্ধান্তে জামায়াতে ইসলামের সাথেও পর্দার আড়ালে আলোচনা এবং গোপন পরামর্শ করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে রাজনীতির ইতিহাস বলে, ক্ষমতার খেলায় নিজের ঘরের শত্রুই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। নাসিমুল গনির নাম রাষ্ট্রপতি হিসাবে সামনে আসার নেপথ্যে উদ্দেশ্য নাকি মোটেও সৎ নয়। অনুসন্ধানী মহলের দাবি, এটি মূলত তার বিরুদ্ধে তৈরি করা এক ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যাতে কোনো অবস্থাতেই তিনি বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে না পারেন। বিএনপির ভেতরের একটি শক্তিশালী প্রভাব বিস্তারকারী বলয় বা সিন্ডিকেট কোনোভাবেই চায় না যে একজন জ্যেষ্ঠ আমলা এসে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি দখল করুক। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা খন্দকার মোশাররফ হোসেনদের মতো দলের বহু পুরনো এবং বর্ষিয়ার নেতারা যেখানে নিজেরাই রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার রেসে রয়েছেন, সেখানে একজন আমলার আগমন তাদের রাজনৈতিক ক্যারিয়ার এবং প্রত্যাশাকে চরম জটিলতার মুখে ঠেলে দিয়েছে। ফলে দলের ভেতর থেকেই তার বিরুদ্ধে হিজবুত তাহরির বা চরমপন্থী ফ্রেমিংয়ের সেই পুরনো রাজনৈতিক কার্ডটি উস্কে দেওয়া হচ্ছে, যেটি মূলত ভারতীয় মিডিয়াগুলো প্রথম বাজারে ছেড়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বঙ্গভবনকে ঘিরে শুরু হওয়া এই হাই ভোল্টেজ ড্রামার শেষ কোথায়? একদিকে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের জল্পনা কল্পনা, অন্যদিকে ভারতীয় ভূরাজনৈতিক চাপ, আবার একই সাথে বিএনপির ভেতরের অভ্যন্তরীণ কোন্দল আর তারেক রহমানের নতুন প্রশাসনিক ঢেলে সাজানোর মিশন। সবকিছু মিলিয়ে ঢাকার রাজপথ থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে এখন একটাই হিসাব, নাসিমুল গনিকে ঘিরে শুরু হওয়া এই চাঞ্চল্যকর খবর কি কেবলই এক রাজনৈতিক ধোঁয়াশা এবং চক্রান্তের শিকার হয়ে ভেস্তে যাবে, নাকি সত্যিই সব বাধা চূর্ণ করে ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে একজন পেশাদার আমলাই হতে যাচ্ছেন স্বাধীন বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি? যদি সত্যি আগামী কয়েকদিনের মধ্যে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসে এবং নাসিমুল গনি বঙ্গভবনের দায়িত্ব নেন, তবে তা শুধু আমলাতন্ত্রের জন্যই এক নতুন দিগন্ত উন্মোচন করবে না, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান আরও বেশি কঠোর, স্বাধীন এবং ভারত বিরোধী অক্ষের দিকে স্থায়ীভাবে ঠেলে দেবে। এখন দেখার বিষয়, তারেক রহমান এবং জামায়াতের এই যৌথ মাস্টার প্ল্যান রাজনীতির মাঠের চক্রান্ত কাটিয়ে শেষ পর্যন্ত আলোর মুখ দেখে কিনা, সত্যি নাসিমুল গনি রাষ্ট্রপতি হন কিনা। উত্তরটি লুকিয়ে আছে আগামী কয়েকদিনের রাজনৈতিক ঝড়ের ভিতরে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান। আপনাদের প্রতিক্রিয়াটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ করে আমাদের নতুন রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তিকে বানানো হোক, যিনি প্রকৃত অর্থে দেশপ্রেমিক, দেশের জনগণের কথা ভেবে কাজ করবে, দেশের হয়ে কাজ করবে। সৎ, নিরপেক্ষ, আদর্শবান ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে আমরা দেখতে চাই। আপনারা কি বলেন সেটি অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের অভিব্যক্তিটা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনাদের নজরে যদি কোনো ব্যক্তি থাকে, কোনো যোগ্য ব্যক্তি আপনারা কাউকে মনে করেন, তাহলে সেই নামটিও আপনারা কমেন্টে সাজেস্ট করতে পারেন। আপনারা কি মনে করেন কোন মানুষটি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য ব্যক্তি?
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে, সকলের আগে পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।